চলুন আজ আমরা একটা অসাধারণ বাংলা ভৌতিক গল্পের গভীরে ডুব দিই, যার নাম নরবলি। এই গল্পটার প্লট, এর পেছনের লোককথা আর এর থিমগুলো নিয়ে একটু কাটাছেঁড়া করা যাক। গল্পের শুরুটাই কিন্তু একটা কাটা দেওয়ার মতো লাইন দিয়ে। অন্যতম প্রধান চরিত্র মতি যখন এই কথাটা বলে, তখন থেকেই আমরা বুঝতে পারি যে সামনে খুব ভয়ঙ্কর কিছু একটা অপেক্ষা করছে। এই একটা লাইনই যেন পুরো গল্পের অশুভ সুরটা সেট করে দেয়। আচ্ছা, তো গল্পের মূল চরিত্র দুজন, শাহাবুদ্দিন আর মতি। ওদের কাজ হলো বেওয়ারিশ লাশ সৎকার করা। এক ঝড় বৃষ্টির রাতে যখন চারদিক একদম শান্ত, ঠিক তখনই এক অদ্ভুত প্রস্তাব নিয়ে এক আগন্তুক আসে, যা তাদের সাদামাটা জীবনটাকে ওলট পালট করে দেয়। প্রস্তাবটা ছিল বেশ অদ্ভুত। শহর থেকে অনেক দূরে জঙ্গলের মধ্যে একটা পোড়ো জমিদার বাড়ি থেকে একটা লাশ নিয়ে আসতে হবে, কিন্তু শর্ত হলো দুটো। এক, লাশটা নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না, আর দুই, তার শরীর থেকে কোনো জিনিস ছোঁয়া যাবে না। স্বাভাবিকভাবেই পুরো ব্যাপারটা ওদের কাছে খুবই সন্দেহজনক মনে হয়। কিন্তু সব সন্দেহ, সব ভয় উড়ে গেল টাকার অঙ্কটা শুনে। কত? পুরো ১,০০,০০০ টাকা। শাহাবুদ্দিন আর মতির মতো মানুষের কাছে এটা শুধু অনেক টাকা না, এটা দারিদ্র থেকে মুক্তির একটা সুযোগ। আর এই লোভটাই ওদের ভয়কে ছাপিয়ে গেল, আর ওরা এই বিপজ্জনক কাজটা করতে রাজি হয়ে গেল। এখান থেকেই গল্পের অন্যতম মূল থিম, লোভের বীজ বোনা হয়ে গেল। তো তারা চলল সেই পোড়ো জমিদার বাড়ির দিকে। আর বাড়িটা ভাবা যায় না, চারিদিকে লতা পাতায় ঢাকা, ভাঙাচোরা আর ঝিঝি পোকার ডাক। পরিবেশটাই এমন যে গা ছমছম করতে বাধ্য। বাড়ির সবচেয়ে বড় ঘরটায় ঠিক মাঝখানে তারা দেখল সাদা কাপড়ে ঢাকা একটা লাশ। শাহাবুদ্দিন, যে কিনা লাশ দেখতেই অভ্যস্ত, সেও কিন্তু ভয়ে ভয়ে এগিয়ে গেল। আর যেই না সে লাশের মুখের কাপড়টা সরালো, যা দেখল তাতে তার রক্ত জল হয়ে যাওয়ার জোগাড়। লাশটা ছিল এক অল্প বয়সী মেয়ের, কিন্তু তার মুখটা ছিল একেবারে বীভৎস। চোখ দুটো উপড়ে ফেলা, জিভটা কেটে নেওয়া, আর কপাল থেকে গলা পর্যন্ত চামড়ার ওপর খোদাই করা অদ্ভুত সব চিহ্ন, অনেকটা ত্রিভুজের মতো। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? ওই কাটা জায়গাগুলো থেকে তখনও টাটকা রক্ত পড়ছিল। তার মানে খুনটা কিছুক্ষণ আগেই হয়েছে। এত ভয়, এত আতঙ্কের মধ্যেও মতির চোখ কিন্তু ঠিকই চলে গেল মেয়েটার গলার দিকে। দেখল একটা দামি পাথরের লকেট, হাতে সোনার বালা। দেখুন, লোভ জিনিসটা কতটা ভয়ঙ্কর। এই বিপদের মধ্যেও তার মাথায় অন্য চিন্তা। যাই হোক, তারা কোনো মতে লাশটা নিয়ে গোরস্থানে ফিরে এলো, আর সেখানেই তাদের দেখা হলো হান্নান মিয়ার সাথে। উনি ওখানকার একজন পুরনো জ্ঞানী লোক, আর লাশটা দেখার সাথে সাথেই তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। উনি বুঝে গিয়েছিলেন যে এরা কি ভয়ঙ্কর একটা ভুল করে ফেলেছে। হান্নান মিয়া তখন বোঝালেন, এটা কোনো সাধারণ খুন খারাপই না, এটা হলো নরবলি। শয়তানের পুজো করার জন্য যখন কোনো মানুষকে বলি দেওয়া হয়, ঠিক তাই। এই সংজ্ঞার মাধ্যমেই কিন্তু গল্পের ভয়টা একটা অন্য মাত্রা পায়। তার কথাগুলো ছিল একেবারে হাড়হিম করা। তিনি সরাসরি বললেন, টাকার লোভে তোরা সাক্ষাৎ শয়তানকে এই পবিত্র মাটিতে নিয়ে এসেছিস। ভাবুন একবার, পবিত্র আর অপবিত্রের এই যে একটা লড়াই, সেটা এখান থেকেই শুরু। হান্নান মিয়ার আসল কথাটা তো এখনও বলাই হয়নি। তিনি যা বললেন তা শুনে তো ওদের পায়ের তলার মাটি সরে গেল। বললেন, এই লাশটা শুধু একটা মৃতদেহ নয়, এটা আসলে একটা দরজা, একটা গেটওয়ে, যে দরজা দিয়ে শয়তানের দুনিয়ার কোনো অশুভ শক্তি এই পৃথিবীতে আসবে। তো এখন উপায় একটাই, আর সময় খুব কম। হান্নান মিয়া বললেন, ভোর হওয়ার আগেই লাশটাকে লোহার শিকল দিয়ে বাঁধতে হবে, কবরের চারপাশে মন্ত্র পড়া লবণ ছিটিয়ে দিতে হবে, আর তারপর বিশেষ পদ্ধতিতে দাফন করতে হবে, যে কোনো মূল্যে। কিন্তু তারা যখন এই কাজগুলো করছে, ঠিক তখনই ঘটল আসল ঘটনাটা। গোরস্থানের চারপাশের জঙ্গল থেকে নিঃশব্দে বেরিয়ে এলো একদল মুখোশ পরা লোক। এখান থেকে গল্পের ক্লাইম্যাক্স শুরু। ওই মুখোশধারী লোকগুলো সোজা ওদের ওপর ঝাঁপিয়ে পড়ল। ধস্তাধস্তির এক পর্যায়ে একজন মতিকে ধরে ফেলল আর তার গলায় বসিয়ে দিল একটা ধারালো ছুরি। মতির গলা থেকে শুধু একটাই চিৎকার বের হল, ভাইজান! কিন্তু ভাবুন একবার, কি সাংঘাতিক লোভ!
গলায় ছুরি ধরা, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে তখনও মতির মাথায় ঘুরছে ওই লকেটটা কথা। সে ভাবল, যদি মরেই যায় এটা নিয়েই মরি। আর ভেবেই এক ঝটকায় মেয়েটার গলা থেকে লকেটটা ছিঁড়ে নিল। আর যেই না লকেটটা ছেঁড়া হলো, সাথে সাথে একটা অবিশ্বাস্য কাণ্ড ঘটল। লাশটার ভেতর থেকে কুচকুচে কালো ধোঁয়া বেরিয়ে এসে পুরো গোরস্থান ছেয়ে ফেলল। হান্নান মিয়া তখন চিৎকার করে উঠলেন। ওই লকেটটাই ছিল আসল সিলমোহর, যেটা ওই অশুভ শক্তিটাকে আটকে রেখেছিল। মতির লোভের কারণে সেটা এখন মুক্ত। ওই কালো ধোঁয়াটা কিন্তু আর ধোঁয়া হয়ে রইল না। আস্তে আস্তে জনাট বেঁধে একটা ভয়ঙ্কর আকৃতি নিল, আর তার চোখ দুটো টকটকে লাল। সেই লাল চোখ দুটো সোজা তাকিয়েছিল মতির দিকে, কারণ লকেটটা এখন ওর হাতে। এরপর ভোরের প্রথম আলো ফুটতেই সেই ভয়ঙ্কর আকৃতিটা একটা বিকট চিৎকার দিয়ে হাওয়ায় মিলিয়ে গেল। মুখোশধারী লোকগুলো সব উধাও। পড়ে রইল শুধু লাশটা আর মাটিতে অজ্ঞান হয়ে পড়ে থাকা মতি। বিপদ হয়তো আপাতত কেটেছে, কিন্তু মতি আর আগের মতে নেই। ওর জ্ঞান ফিরলে যখন ওকে পরীক্ষা করা হলো, তখন আসল ভয়টা দেখা গেল। ওই মেয়েটার কপালে যে ত্রিভুজের মতো চিহ্নটা খোদাই করা ছিল না, ঠিক হুবহু একই চিহ্ন মতির বুকের চামড়ায় পুড়ে দাগ হয়ে গেছে। অশুভ শক্তিটা ওকে নিজের চিহ্ন দিয়ে গেছে, ওকে নিজের করে নিয়েছে। গল্পের একেবারে শেষে আমরা এক অন্য মতিকে দেখি, যার কণ্ঠস্বরও যেন পাল্টে গেছে। সে ফিসফিস করে বলছে, দরজাটা খুলতে হবে, নতুন বলির ব্যবস্থা করতে হবে, আমার মনিব অপেক্ষা করছে। মানে সে এখন পুরোপুরি ওই অশুভ শক্তির দাসে পরিণত হয়েছে। তার নতুন কাজ হল পরবর্তী শিকার খুঁজে বের করা। আর এখানেই গল্পটা আমাদের একটা ভয়ঙ্কর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। তাহলে নতুন বলিটা কে? গল্পটা এখানে শেষ হয়ে গেলেও এই যে একটা অনন্ত চক্রের ভয় আর মতির সে অন্ধকার পরিণতি, এটা কিন্তু আমাদের ভাবাতে বাধ্য করে।